ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে কাইন্ড অফ একটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার একটা কাউন্টার পার্টের মতো। যেমন অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া যেটা ছিল, তোমরা যেটা পড়ছো সেটা অনুযায়ী তোমরা পড়ছো হচ্ছে যে আলফা কার্বনে হাইড্রোজেন থাকা লাগবে, এরকম কার্বনিল কম্পাউন্ড গুলো অ্যালডোল ঘনীভবন বা অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া দেয়। কিন্তু ক্যানিজারোর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নাই, এই জিনিসটা বুঝতে হবে যে নো হাইড্রোজেন ইন আলফা কার্বন, নো, তারা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দেয়। এবং এই ক্ষেত্রে আমরা আগের বিক্রিয়াতে অ্যালডোল ঘনীভবনে কিন্তু আমি যদি অ্যালডোলের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করি, অ্যালডোল কনডেনসেশন, সেখানে ছিল যে হাইড্রোজেন ইন আলফা কার্বন অফ কার্বনিল কম্পাউন্ডস, এরকম ছিল না? আর আরেকটা জিনিস ছিল, সেখানে একটা ডাইলুট অ্যালকালি লাগতো। সাপোজ দ্যাট যে সোডিয়াম হাইড্রোক্সাইড অর বেরিয়াম হাইড্রোক্সাইড বা ডাইলুটেড। হ্যাঁ, তো কথা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা বেরিয়াম হাইড্রোক্সাইড যদি ডাইলুটেড যেটা সেটা লাগতো। এখন আমি যেটা কোয়েশ্চেন করবো সেটা অ্যান্সার দিবা, যে পারবা সে হ্যান্ড রেজ করবা। অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া ডাইলুট বেসটা কি হিসেবে কাজ করছিল? যে পারবা হ্যান্ড রেজ করো। অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়াতে ডাইলুট বেস কি হিসেবে কাজ করেছিল? যে পারবা হ্যান্ড রেজ করো। কেউ পারবা না? ওকে, সোহেল রানা বলো। প্রভাবক হিসাবে। প্রভাবক হিসেবে কাজ করছিল। আচ্ছা, তো এটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, ক্যাটালিস্ট। তাহলে এখানে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে? এটার অ্যান্সার কেউ জানে? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ক্যানিজারো বিক্রিয়াতে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হিসেবে কাজ করছে? যে পারো হ্যান্ড রেজ করো, বা যে বলতে পারবা। আচ্ছা, মারুফ আহমেদ 199, তুমি বলো তো। স্যার পারবো না স্যার। পারবা না? জিজ্ঞেস করা যায়। তন্ময় চৌধুরী 264, জি স্যার। পারবা? স্যার সেটাও কি ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে? না, এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে না। স্যার এখানে রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করছে। জি স্যার 50%, জি স্যার রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করবে। এখানে বিক্রিয়ক হিসেবে কাজ করবে। আমরা যদি এখন এক্সাম্পল দিই, সাপোজ দ্যাট HCHO, একটা হলো অ্যালডোল, আরেক পাশে নিলাম ক্যানিজারো। বলতো অ্যালডোল দিবে না ক্যানিজারো দিবে? ফর্মালডিহাইড HCHO, যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবা, বা যাকে হ্যান্ড রেজ করো যে যেটা পারবা। ওকে, অনেকে হ্যান্ড রেজ করছে। সো ফজলে রাব্বি, তুমি বলো যে ফর্মালডিহাইড কি অ্যালডোল দিবে না ক্যানিজারো দিবে? স্যার ক্যানিজারো দিবে। ক্যানিজারো দিবে। ওকে, আচ্ছা, অ্যালডোল দিবে না? না স্যার। ওকে, আমি যদি বলি এখন ধরো CH3CHO, অ্যালডোল না ক্যানিজারো? স্যার অ্যালডোল দিবে। কেন অ্যালডোল দিবে? কারণ আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তাই ক্যানিজারো দিবে না। জি স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি ধরো যে CCl3CHO, ফজলে রাব্বি না অন্য কেউ বলবা? আমি অন্য কাউকে জিজ্ঞেস করি। হাসনাত জামিল তালুকদার, জি স্যার।
তুমি বলো, এই যে CCl3CH এটা অ্যালডোল দিবে না ক্যানিজারও দিবে? স্যার এটা স্যার ক্যানিজারও দিবে? ক্যানিজারও দিবে কেন? না স্যার অ্যালডোল কেন? অ্যালডোল দিবে স্যার, আলফা কার্বনের সাথে স্যার আলফা কার্বন আছে স্যার, কার্যকারী মৌলকের সাথে আলফা কার্বন আছে। কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বনকে আলফা কার্বন বলে। আলফা কার্বনে হাইড্রোজেন আছে নাকি নাই? ও হাইড্রোজেন না স্যার, এটা স্যার অ্যালডোল দিবে স্যার, অ্যালডোল না, অ্যালডোল না স্যার, ক্যানিজারও। ক্যানিজারও দিবে। ক্যানিজার যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবা। রামিসা ফাইরোজ হ্যান্ড রেজ করে রাখছো, তুমি বলো জি স্যার। এটা কি অ্যালডোল দিবে না ক্যানিজারও দিবে? স্যার এটা অ্যালডোল দিবে। অ্যালডোল দিবে? জি স্যার। এই রামেশের সাথে একমত কারা কারা হ্যান্ড রেজ করো তো। না স্যার, না স্যার, না স্যার, এটা অ্যালডোল দিবে না, এটা ক্যানিজারও দিবে। আলফা কার্বনের সাথে হাইড্রোজেন নাই স্যার। আলফা কার্বনের সাথে হাইড্রোজেন নাই, নাই। তার মানে ক্যানিজারও দিবে। ওকে, তাহলে আমরা নিলাম ক্যানিজার। এবার এখন এটার পক্ষে কারা কারা একমত হাত উঠাও, হ্যান্ড রেজ করো। তানভীর বলছে যে আচ্ছা ঠিক আছে স্যার এটা দিবে। আর কারা কোনো অভিমত? সাইদুর রহমান 223, ও কি ঠিক বলছে? সাইদুর রহমান 223, তাই মনে হয়। দীপ্তশীল ওয়ালাইকুম স্যার। 217, দীপ্তশীল। দীপ্তশীল আছো? দীপ্তশীল মনে হয় শুনতে পাচ্ছে না, আমার প্রবলেম হতে পারে। এইখানে কি ক্লাসে আছে? নাম যেন কি ভুলে গেলাম তো। কি যেন নাম মাথায় আসতেছে না। আইডি নাম্বার 222। তুমি কি ক্লাসে আছো? স্যার ওল্ড ব্যাচের 222 আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। তুমি বলো তো। জি স্যার। সাইফুল ইসলাম 222। জি স্যার। তুমি বলো তো রামিসা কি ঠিক বলছে? জি স্যার, আমারও তাই মনে হয়। তাই মনে হয়? কেন তাই মনে হয়? স্যার আলফা কার্বনে হুম? হাইড্রোজেন সংখ্যা বেশি নাই। আলফা কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি? না স্যার, নাই। নাই? অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, চলো আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমরা সবাই জানি যে এই বেনজিন মানে C6H6। আসলে ঘটনা কি, একদম ডিটেইলস স্ট্রাকচার লিখি। তাহলে এখন দেখো এখানে বেনজিনে এরকম করে ডাবল বন্ড আছে 3টা, প্রতিটা এজ হচ্ছে একটা করে কার্বন, প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে, তাই তো? এটা কিন্তু আমরা লিখি না, আমরা এইভাবে বক্স করে দেখাই দিয়ে বলি দিস ইজ বেনজিন। তো বেনজিনে যখন আমি একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিব, রিপ্লেস করে দিয়ে যদি কোনো একটা গ্রুপ নিয়ে আসি, তখন সেটাকে আমরা বলি প্রথমবার প্রতিস্থাপিত বেনজিন বা একবার প্রতিস্থাপিত বেনজিন। এখন এই গ্রুপটা যদি হয় তোমার অ্যালডিহাইড গ্রুপ, তাহলে সেটাই কি বেনজালডিহাইড না, যেটা একটু আগে লিখছি? এটাই তো সেটা। তো বেনজালডিহাইডে দেখো কার্যকরী মূলক হচ্ছে CHO, তার সাথে সংযুক্ত প্রথম কার্বন মানে কি আলফা কার্বন। এই যে এই কার্বনটা, এই কার্বনের যে হাইড্রোজেন ছিল সেটাকে সরাই তো CHO গ্রুপটা এসে বসলো, তাহলে এই কার্বনে তো কোনো হাইড্রোজেন নাই, আলফা কার্বনের হাইড্রোজেন নাই। সো দ্যাট মিন্স এটা হচ্ছে ক্যানেজারো বিক্রিয়া দিবে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো এই ক্যানেজারো বিক্রিয়া যে দিবে, ক্যানেজারো বিক্রিয়ার একটা মেকানিজম আছে। হ্যাঁ, এই মেকানিজমটা কি, কিভাবে এই বিক্রিয়াটা ঘটে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। ক্যানেজারো বিক্রিয়া কিভাবে ঘটে? ক্যানেজারো বিক্রিয়ার মেকানিজম আছে। আমি যদি শুধু ফর্মালডিহাইড নিয়ে চিন্তা করি, ধরো HCHO,
এখানে আমরা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি। 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রক্সিল আয়ন, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এই নিউক্লিওফাইলটা ফর্মালডিহাইডটা যে আছে, ফর্মালডিহাইডটাকে যদি এখন ভেঙে লিখি, দেখো ভেঙে লিখলে কাইন্ড অফ এরকম দাঁড়ায় যে H C ডাবল বন্ড O H। অ্যালডোলের বিক্রিয়া কি ছিল, যে হাইড্রোক্সিলটা আসতো আলফা কার্বনের হাইড্রোজেন কিনে পানি বানাতো, মনে পড়ে? জি স্যার। এখন তার আলফা জি, কার্বনের স্যার। হাইড্রোজেন নাই, আর সে নিজে এখন তার অনেক ঘনমাত্রা অনেক বেশি, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার কনসেন্ট্রেশন কত জানো? 12.5 মোলার। এই 12.5 মোলার কনসেন্ট্রেশনে যদি তুমি হচ্ছে তোমার হাত দিয়ে রাখো, তোমার হাতের চামড়া হচ্ছে করশন হওয়া শুরু করবে, তোমার হাতের চামড়া ক্ষয় হওয়া শুরু করবে। আমি হচ্ছে নিয়ার অ্যাবাউট 6 মোলারের মধ্যে আমার হাত দিয়ে রাখছিলাম, ঠিক আছে, মানে হাত দিয়ে একটু কাজ করছিলাম আর কি। কাজ করার পরে আমার হাতের চামড়া একবার উপরে, হাতের চামড়া শীতকালে যেরকম একবার করে হাতের চামড়া উঠে, যেরকম হাতের চামড়া উঠে গেছিল, অনেকেরই উঠে এরকম, যেটা কিন্তু খুবই স্ট্রং বেজ। হ্যাঁ, তো এটা হচ্ছে এই হাইড্রোক্সিলটা নিউক্লিওফাইল আকারে কাজ করবে। তো নিউক্লিওফাইল কি করবে, নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া দিবে কোথায়? কার্বনিল গ্রুপের কার্বন অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন ডেল্টা মাইনাস কার্বন ডেল্টা প্লাস। তাহলে কি হবে, এই অক্সিজেন হাইড্রোক্সিলটা কার্বনের সাথে যে জোড়া লাগবে, তাহলে যদি কার্বনের সাথে জোড়া লাগে তাহলে আলটিমেটলি কি হবে অবস্থাটা? দাঁড়াও, দেখো অবস্থাটা হবে এরকম যে H C H, কার্বনের সাথে OH আসলে, এখন কার্বন তো আর অক্সিজেনের সাথে ডাবল বন্ড রাখতে পারবে না, তাহলে ডাবল বন্ড রাখতে না পারলে কি হবে, অক্সিজেনের সাথে হয়ে যাবে সিঙ্গেল বন্ড। কিন্তু সিঙ্গেল বন্ড হলেও ডাবল বন্ডের ইলেকট্রন তো অক্সিজেনের কাছে চলে যাবে, তো ডাবল বন্ডের ইলেকট্রন অক্সিজেনের কাছে চলে গেলে একটা বন্ড থাকতেছে, আরেকটা বন্ডের ইলেকট্রন গেল, তো অক্সিজেন একটা মাইনাস চার্জ হবে। এই জিনিস তো বুঝতে হবে, এই জিনিস আগে থেকে তোমরা জানো, তাই না? জি স্যার। এখন কি ঘটবে ফার্দার, এই অক্সিজেনটা আবারও সেই ইলেকট্রন ডোনেট দিয়ে কার্বনের সাথে ডাবল বন্ড করার একটা টেন্ডেন্সি দেখাবে। তো কার্বনের সাথে যদি সে আবার ডাবল বন্ড করার টেন্ডেন্সি দেখায় বা করতে চায়, তাহলে আলটিমেটলি কার্বনের বন্ড হবে কটা? দেখো 1 2 3, এইখানে দুইটা হলে 5টা হয়ে যাবে। সো আলটিমেটলি সে 5টা বন্ড করতে পারবে না। তখন ঘটনাটা কি ঘটবে আসলে? তখন ঘটনাটা ঘটবে এরকম যে এই যে এখানে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেনের কোন একটা হাইড্রোজেন এখান থেকে চলে যাবে। কিভাবে চলে যাবে? এখন যদি এমন হয় যে কার্বনের কাছ থেকে হাইড্রোজেন চলে গেছে শুধু প্রোটন আকারে, তাহলে কার্বনের কাছে কিন্তু ইলেকট্রন রয়ে যাবে। তার মানে কার্বনের একটা বন্ধন, দুইটা বন্ধন, এখানে একটা ছিল, আরেকটা নতুন করে হলো 4টা হলো, আবার ইলেকট্রন রয়ে গেল, তার মানে আবারও 5টা বন্ডের ইলেকট্রন থেকে গেল। এই জিনিসটা ঘটবে না, ঘটবে যেটা এই হাইড্রোজেনই তার দুটো ইলেকট্রন নিয়ে পালাবে। তাহলে পরের স্টেপে আমরা কি দেখতে পাবো, যে এই এইচ আছে, আমি এটাকে একটু ধরো এবার এই এইচটা না অন্য এইচটা দেখাই, ধরো বললাম যে এই এইচটা চলে গেল, একই কথা কোন একটা গেলে দিছে। তো আসলে কি ঘটনা দাঁড়াবে, যে এইচ রইলো, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড হয়ে গেল, তার সাথে একটা হাইড্রোক্সিল রয়ে গেল, আর হাইড্রোজেনটা বন্ডের দুইটা ইলেকট্রন নিয়ে চলে গেল, তার মানে এইচটা চলে যাওয়ার মানে এইচটা নেগেটিভ চার্জে চার্জিত। এটা কি সবাই বুঝছি? এটাকে আমরা বলি হাইড্রাইড আয়ন। তো হাইড্রাইড আয়নটা নিজে একটা নিউক্লিওফিল না, নেগেটিভ চার্জ, যেহেতু নেগেটিভ চার্জ মানে তো নিউক্লিওফিল, নিউক্লিয়াসের প্রতি অ্যাফিনিটি থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই হাইড্রাইডটা সিমিলারলি আরেকটা ফর্মালডিহাইড অণুর সাথে যুক্ত হবে। যদি আরেকটা ফর্মালডিহাইড অণুর সাথে হাইড্রাইড যুক্ত হয় H মাইনাস, তাহলে H মাইনাসটা কার্বনের কাছে গেলে আলটিমেটলি অবস্থাটা দাঁড়াবে এরকম H CO মাইনাস H H, রাইট? এটা কি বুঝছি সবাই? সবাই কি এটা জি, স্যার। বুঝছি? জি স্যার। এখন এই যে এর একটা অ্যাসিড, তাই না, কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল না, HCOOH, এই যে জিনিসটা, এখন আমরা বেস হিসেবে নিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটা তো অবশ্যই জানা যে সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিল যদি এখানে আসে, সোডিয়ামটা রয়ে গেলে, তাহলে সোডিয়ামটা এর সাথে রিঅ্যাকশন করবে, সোডিয়াম প্লাস করে বানাবে HCOONA, আর এখান থেকে একটা প্রোটন রিলিজ করে দিবে H প্লাস। এই প্রোটনটাই পরবর্তী ধাপে এর সাথে বিক্রিয়া করবে H প্লাস করে বানাবে, দেখো CH3OH।
তাহলে এখন আমি যদি সবগুলোকে যোগ করি একসাথে, যোগ করার ফলে কি হবে দেখো, আমি জাস্ট একটু কালারফুল পেন ইউজ করে কাটাকাটি করে দেখো, এই যে HCl উৎপন্ন হয়েছে এটা ব্যয় হয়ে গেছে, রাইট? এটা বাদ। এখানে হাইড্রেট উৎপন্ন হয়েছে, হাইড্রেট ব্যয় হয়ে গেছে, তাই না? তাই তো? আচ্ছা, দেন এই যে এটা থেকে এটা উৎপন্ন হয়েছে, এটা থেকে আবার অ্যালকোহল চলে আসে, তার মানে এই জিনিসটাও বাদ, এই জিনিসটাও বাদ। দেন তাহলে কি থাকলো দেখো, দুইটা ফর্মালডিহাইড, মানে একটা ফর্মালডিহাইড, এই যে এটা, এখানে একটা ফর্মালডিহাইড, তাহলে দুইটা ফর্মালডিহাইড 2HCHO, তার সাথে একটা হাইড্রোক্সিল আর একটা সোডিয়াম প্লাস, এই যে একটা সোডিয়াম প্লাস, আর এইচ প্লাসটা কিন্তু বাদ, তো এইচ প্লাসটা কিন্তু এখানে ইউটিলাইজড হয়েছে। তাহলে তার সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, আলটিমেটলি তুমি কি পাইলা? একটা পাইলা CH3OH, আর একটা পাইলা HCOONA। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন এই যে কাটাকাটি যেগুলো করছো ওগুলো বাদ দিয়ে দিই, কাটাকাটি অংশটা বাদ দিই। তাহলে সামগ্রিক বিক্রিয়াটা যে লিখলাম সেটা হয়তো বা ধরতে পারছো যে আচ্ছা হ্যাঁ সামগ্রিক বিক্রিয়া এইটা। তাহলে এখন আমি লিখতে পারি এখান থেকে আরেকটু সিম্পলিফাই করে যে আচ্ছা যে HCHO প্লাস HCHO 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে পেলাম আমরা কি, একটা হচ্ছে CH3OH, CH3OH-টাকে আমি এভাবে দেখলাম যে HCH2OH প্লাস আর HCOONA, সেটাকে দেখলাম এভাবে HCOONA। তার মানে আমি আসলে তোমাকে বুঝাইতে চাচ্ছি যে ফর্মালডিহাইডের একটা ফর্মালডিহাইডের CHO অংশটা এখানে হয়ে গেল CH2OH, আর আরেকটার অংশ হয়ে গেছে কি COONA। এটা কি ধরতে পারছো সবাই? জি স্যার। তার মানে আমি যদি এখন বলি ধরো ফর্মালডিহাইড না বললে যদি বেনজালডিহাইড বলতাম, সাপোজ দ্যাট এরকম, তাহলে এটা কি একটাই বিক্রিয়া করতো না দুই অণু বিক্রিয়া করতো মেকানিজমের মতো করে, মেকানিজম অনুযায়ী? স্যার দুই দুই অণু অণু বিক্রিয়া করতো, তার মানে CHO একসাথে দিলাম। এখন আমাকে বলো এই জায়গায় হাইড্রোজেনের পরিবর্তে এখানে একটা বেনজিন রিং না? জি স্যার। জি স্যার। তাহলে এইটার প্রোডাক্ট কি আসবে বলেন? বেনজিন রিং হাইড্রোজেনের পরিবর্তে দিবেন, আর কি দিবেন? CH2OH একটা প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট কি দিবেন? বেনজিন রিং আর কি COONA। এনে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। কি বুঝাতে পারছি? জি তার স্যার। মানে দেখেন জি একটা স্যার। হলো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, তাহলে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল মানে কি আসলে? অক্সিডেশন না রিডাকশন? রিডাকশন। আরেকটা হলো অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, আগে দেখেন কার্বক্সিলিক অ্যাসিড হয়, আগে কার্বক্সিলিক অ্যাসিড হয় না? তারপর না লবণ হয়েছে নাকি? কথা বলে না কেন? জি স্যার। তাহলে এটা কি অক্সিডেশন না? এর অর্থ হলো দেখেন স্যার, এটা ক্যানিজারো একটা বিক্রিয়াতে একই অণু একবার অক্সিডেশন হচ্ছে, আবার একই অণু একবার কি হচ্ছে? রিডাকশন হচ্ছে। এটাকে আমরা বলি এটা যদি ক্ষারের উপস্থিতিতে হচ্ছে এটাকে বলা হয় ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া। করছেন যে অ্যালকালাইন ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া করছেন না? অম্লীয় অসামঞ্জস্য বিক্রিয়া, ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া, এই বিক্রিয়াটা পড়ে আসছেন যে ক্লোরিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, NaCl প্লাস NaOCl, পড়েন এটা? এখানে একই সাথে ক্লোরিনের জারণ এবং বিজারণ দুইটাই ঘটে। হ্যাঁ, তো এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া, ক্ষারের উপস্থিত হয়েছে। কারণ অসামঞ্জস্য কেন? একই যৌগের জারণ হয়েছে আবার একই যৌগের বিজারণ হয়েছে। সো দ্যাট ইজ দিস ইজ কল্ড আ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া। ক্ষারীয় মাধ্যমে হয়েছে তো এটা ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, একটা প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরেন আমি যদি এখন বলতাম যে ফর্মালডিহাইড, বেনজালডিহাইড এবং ফর্মালডিহাইড এই দুইটাকে একসাথে নিলাম আমরা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপাদ কি হবে? যাকে যে পারবেন হ্যান্ড রেজ করেন।
কেউ পারবেন না? স্যাড। স্যার এতক্ষণ তো আমরা স্যার একটা কম্পাউন্ডই স্যার মানে দুই রকম জারণ বিজারণ দিচ্ছিল, কিন্তু স্যার এখানে দুটো কম্পাউন্ড নেওয়া হয়েছে, কোনটা জারণ দিবে স্যার কোনটা বিজারণ হবে স্যার এটা। আচ্ছা, যখন আমরা পড়ছিলাম মনে আছে ক্রস ক্যানিজের ক্রস অ্যালডোল, ওখানে কি হতো? দুইটার মধ্যেই সংযোজন বিক্রিয়া ঘটতো না আলাদা আলাদা ভাবে? কথা বলে না কেন? আচ্ছা, আমরা মেকানিজম যে দেখছি মেকানিজম অনুযায়ী আগাই। আমার কথা হচ্ছে দেখেন, হাইড্রক্সিল যেটাকে অ্যাটাক করে, হাইড্রক্সিল যার কাছে যায় আগে সেটা কি বানায়? কার্বক্সিলিক অ্যাসিড লবণ বানায়, তাই না? জি স্যার। আর আরেকটা কি বানায়? অ্যালকোহল, তাই তো? এখন আমার কথা হচ্ছে যেমন এখানে দেখেন এই যে এটারে হাইড্রক্সিল অ্যাটাক করছিল ধরো, এটা এরকম হয়েছে, এটা অ্যালকোহল, এটা হচ্ছে লবণ। তো দুইটা তো সেম জিনিস আসলে, কোনটাকে হাইড্রক্সিল অ্যাটাক করে অ্যালকোহল অ্যাসিড বানাইছে, কোনটাকে অ্যালকোহল বানাইছে আমি জানি না। এখন ধরেন আমার কাছে দুইটা অপশন আছে, হাইড্রক্সিল যখন আসবে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দিতে, সে কার কাছে আগে যাবে? বেনজালডিহাইডের কাছে আগে যাবে না ফর্মালডিহাইডের কাছে আগে যাবে? এটার উত্তর দেন আগে। এটা কি পারবেন? বেনজালডিহাইডের কাছে যাবে না ফর্মালডিহাইডের কাছে যাবে? বেনজালডিহাইডের কাছে যাবে। এই নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার সক্রিয়তা বেশি কার, ফর্মালডিহাইডের না বেনজালডিহাইডের? স্যার ফর্মালডিহাইড হাইড্রোজেন অক্সিজেন ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানে একটা বক্স। বক্স যদি ইলেকট্রন দেয় তাহলে সক্রিয়তা বাড়ে না কমে? কমে। তাহলে সক্রিয়তা কম। আর বক্স যদি ইলেকট্রন নেয় সক্রিয়তা বেশি। এখন কথা হচ্ছে এখানে বক্সে দেখেন এখানে আছে বেনজিন রিং আর এখানে হাইড্রোজেন, কার ইলেকট্রন দেওয়ার প্রবণতা বেশি? বেনজিন রিং এর না হাইড্রোজেনের? কে বেশি ইলেকট্রন দিতে পারবে? বেনজিন রিং বেশি দিতে পারবে না? বেনজিনে 3টা পাই বন্ডের ইলেকট্রন আছে। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে বেনজিন রিং যদি এই অ্যালডিহাইড গ্রুপটাকে ইলেকট্রন দিতে পারে তাহলে তার সক্রিয়তা কম হওয়ার কথা। এখন হাইড্রোজেন তো বেনজিন রিং থেকে কম দিবে, হাইড্রোজেনের তো কিছুই নাই ইলেকট্রন, বেনজিনে তো 3টা পাই বন্ডের ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন কি বেশি দিবে না কম দিবে? কম দিবে। কম। আর হাইড্রোক্সিল যখন যাবে তখন যাইতে গিয়ে শেষ দ্রুত হবে কার্বনিল গ্রুপে, কারণ এইটার কার্বনিল গ্রুপের কাছে তো একটা বড় বেনজিন রিং আছে, এখানে তো ছোট একটা হাইড্রোজেন। তাহলে হাইড্রোক্সিলের জন্য সহজ কার কাছে যাওয়া? ফর্মালডিহাইডের কাছে যাওয়া সহজ না? জি স্যার। তাহলে ফর্মালডিহাইডটা কি বানাবে? অ্যাসিডের লবণ মানে HCOO, আর বেনজালডিহাইডটা কি বানাবে? অ্যালকোহল। তাহলে কারণ যাকে হাইড্রোক্সিল অ্যাটাক করে সে বানায় অ্যাসিডের লবণ, আর অন্য কাউন্টার পার্টটা কি হয়ে যায়? অ্যালকোহল হয়ে যায়। তাহলে কি পাবেন ওখান থেকে? কি পাবেন? স্যার একটা জৈব অ্যাসিড পাবো। জৈব অ্যাসিড পাবা কোত্থেকে বোকা ছেলে? এটা যদি হয় এটা তো হবে তোমার, এটাতে পরে যে হিসাবটা দেখো তুমি, এটার মধ্যে গেলে পরে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। মানে জৈব অ্যাসিড এর সাথে স্যার মানে Na ওটা ওইটা স্যার বিক্রিয়া করে HCOO, তো H ছিল এখানে, হাইড্রোজেন ছিল বলে। এখন এখানে কি হাইড্রোজেন না বেনজিন? হাইড্রোজেন। হাইড্রোজেন। আর বেনজাইল অ্যালকোহল পাবো। বেনজাইল অ্যালকোহল পাবো, তার মানে এটা তো বানালো হচ্ছে লবণ। তাহলে এটা কি হবে? বিজারিত হবে না? জি স্যার। যেটা জারিত হয় সেটা বানায় লবণ, কারণ জারিত হওয়া মানে হাইড্রোক্সিল যুক্ত হওয়া। এখন এটা বানাবে লবণ, অ্যালকোহল, রাইট? তাহলে অ্যালকোহল হলে কি হবে? একটু আগে দেখছেন যে বেনজালডিহাইড যদি অ্যালকোহল হয় তাহলে কি হয়? এই যে এটা বেনজাইল অ্যালকোহল, এটা হয়। তাহলে এখানে হবে এটা। বাট আমার প্রশ্ন হচ্ছে এখানে তো এটা হইলো, ভালো কথা, হাইড্রোক্সিল কি খালি এর কাছেই সবসময় যাবে না কিছুটা আবার বেনজালডিহাইডের কাছেও যাবে? স্যার ওর কাছে যাওয়া সহজ হবে, কিন্তু যাবে তো দুই সহজ হবে দিকেই। তার মানে কি সবই ওর কাছে যাবে না কিছু এদিক দিয়েও যাবে? না ধরেন স্যার, একটা রুমের মধ্যে আপনারা যাবে দুই 50 জন দিকেই। আটকে রাখছে, আপনাদেরকে দুইটা দরজা খুলে দিয়েছে, একটা দরজা দিয়ে বের হওয়া সহজ, একটা দরজা দিয়ে বের হওয়া কঠিন, তাই বলে কি সবাই সহজ দরজা দিয়ে বেরোবে? মারামারি করে বেরোবে?
না স্যার, মানে কি দুই কিছু লোক দিকেই যাবে কঠিন স্যার। দরজা দিয়ে বেরোর চেষ্টা করবে, জি স্যার। ব্যাপারটা এরকম না? তাহলে এখন তোমার কাছে অপশন দুইটা, তার মানে জি কি তুমি দুইটা অপশনের একটাতেই খালি যাবে না, নাকি দুইটা অপশনেই যাবে, বাট একটাতে বেশি যাবে একটাতে কম যাবা? তাহলে এটা যদি যাবে। বেশি যাও তাহলে এটা হবে ম্যাক্সিমাম প্রোডাক্ট, রাইট? জি স্যার। তাহলে হাইড্রোক্সিল যদি এর কাছে যেটা হবে মিনিমাম প্রোডাক্ট, তার মানে এটার কাছে যদি হাইড্রোক্সিল যায় তাহলে এটাকে অক্সিডাইজ করবে, তার মানে তখন তুমি পাবা COO বেনজিন। এটা যদি অক্সিডাইজড হয় তাহলে তার কাউন্টার পার্টে আছে এটা তখন হবে কি রিডিউস, তার মানে CH3OH। তাহলে এখন আমাকে বলো মেজর প্রোডাক্ট কে, এখানে কে কাদের পরিমাণ সবচেয়ে বেশি হবে চারটার মধ্যে? লবণ। হ্যাঁ, লবণটা স্যার বেশি কোন লবণটা? এই লবণটা নাকি নিচেরটা? স্যার উপরেরটা। উপরেরটা। তো উপরেরটা হলে তার কাউন্টার পার্ট কি বানায়? অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। তাহলে এটাই, এই দুইটাই হচ্ছে মেন প্রোডাক্ট। জি স্যার। জি জি স্যার। স্যার। এই দুটো হবে কি তাহলে মেজর প্রোডাক্ট, এই দুইটা, আর নিচের দুটো হচ্ছে মাইনর প্রোডাক্ট। মাইনর প্রোডাক্ট। এখন আসেন যদি এরকম হয় CHO চোচো, এটার সাথে যদি আমি এখন সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি 50%, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কে দিতে পারবে? হ্যান্ড রেজ করো। শাহরিয়ার সাকিব বলছে পারবে। তাপস পল বলছে পারবে। তাপস পাল। আর কি আছে? তন্ময় চৌধুরী বলছে পারবে। ওকে, শাহরিয়ার আগে হাত তুলছো, শাহরিয়ার বলো কি হবে। আমি লিখবো, তুমি বলবো আর আমি লিখবো। চেষ্টা করে দেখি স্যার। যেমন স্যার উপরে ওই COON এর সাথে একটা বন্ড হবে স্যার CH2OH। কেন এরকম কিছু? স্যার এটা তো সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেশন আছে, তার কনসেন্ট্রেশনে থাকলে স্যার ওই এটার সাথে এটা উৎপন্ন হয়েছে। কেমনে হয়, কারণ কি? স্যার সোডিয়ামটা তো রিঅ্যাকশনটা এটাই হওয়ার কথা স্যার। এটা আমার কথা। দেখো আগের যৌগগুলোতে একদম মেকানিজমে যাও। প্রথমে একটা হাইড্রোক্সিল এসে একটা ফর্মালডিহাইডকে অ্যাটাক করছে, করে তার থেকে বানাইছে লবণ, সেখানে একটা কি বের হচ্ছে হাইড্রোডায়ন, সেটা আবার আরেকটাকে অ্যাটাক করছে, তাই না? কারণ এই যৌগটাতে তো একটাই ফর্মালডিহাইড মানে CHO অ্যালডিহাইড গ্রুপ ছিল। পরে দেখো এই যে যৌগটা, এই যৌগটাতে কিন্তু একই যৌগে দুইটা অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই না? তাহলে ফার্স্টে যদি হাইড্রোক্সিল এসে দুইটা অ্যালডিহাইডের যে কোনো একটাকে অ্যাটাক করে তাহলে সেটা হয়ে যাবে COONA। তো ওই যে COONA হলো, তখন COONA হলে একটা কি উৎপন্ন হয় বলতো? একটা হাইড্রাইড আয়ন উৎপন্ন হবে না? জি স্যার। তাহলে সেই হাইড্রাইড আয়নটা কি এখন আরেকটার কাছে যাওয়া দরকার আছে না একই অণুর ভিতরেই কি আছে অ্যালডিহাইড গ্রুপ আছে আরেকটা, তাহলে সেটারে অ্যালকোহল বানিয়ে দিল। জি স্যার। CH2OH। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই হচ্ছে অ্যান্সার কারণ। হ্যাঁ, তো তোমাদের ক্যানিজারো বিক্রিয়া শেষ, মোটামুটি অ্যালডিহাইড কিটোন শেষ। অ্যালডিহাইড কিটোনের আর তেমন কিছু নাই, টুকটাক জিনিসপত্র আছে ওগুলো দেখাবো। এখন পর্যন্ত কথা হচ্ছে যে বুঝছো কিনা এই পর্যন্ত যা যা পড়াইছি। না বুঝলে তো আমি আর আগাবো না, আবার ব্যাক করবো। গত বছর মনে হয় অ্যালডোল আসছিল, এবার ক্যানিজারো আসতে পারে বা অ্যালডোল আসতে পারে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। ফেনলিড দ্রবণ থেকে স্যার ওই জায়গায় বুঝি নাই, সরি স্যার ফেনলিড দ্রবণ থেকে। ফেলিং দ্রবণ থেকে? জি স্যার। হ্যাঁ বলো। ওই জায়গায় স্যার আমরা হচ্ছে অ্যালডিহাইডের সাথে কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তাপ দিয়েছিলাম। এই জায়গায় আমি হচ্ছে স্যার গ্লুকোজ রক্তে যদি আমি গ্লুকোজের পরিমাণ নির্ণয় করতে চাই, সে জায়গায় স্যার যদি আমি গ্লুকোজ সুগারের সাথে অর্থাৎ অ্যালডো সুগারের সাথে আমি যদি কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি, সেক্ষেত্রে স্যার কপার হাইড্রোক্সাইডের যে লাল অধক্ষেপ তৈরি হবে রক্ত স্যার লাল বর্ণের, সেক্ষেত্রে স্যার কিভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করে?
আচ্ছা, ভালো প্রশ্ন করছো। ব্লাডকে সেন্ট্রিফিউজ করলে কি হয় বলো? রক্তকে সেন্ট্রিফিউজ করলে কি হয়? ওমা, পড়ো নাই? রক্তকণিকার রক্তরস আলাদা হয়ে যায়। দুটো ভাগে হ্যাঁ, একটা তৈরি হচ্ছে হয়। রক্তকণিকা আর একটা হচ্ছে রক্তরস। রক্তকণিকা মানে কি? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এছাড়া কিছু আছে আর ওখানে? না স্যার। রক্তরসটা কি আসলে? রক্তরস হচ্ছে সেখানে পানি থাকবে আর পানির সাথে রক্তের যে অন্যান্য উপাদানগুলো আছে সেগুলো দ্রবীভূত অবস্থায় থাকবে। তাহলে এখন রক্তরস নিয়ে যদি আমি কাজ করি, রক্তরসের কালার কি হয় বলো? সাদা। সাদা না, একদম যে সাদা তা না, একটু হালকা ক্রিমি ক্রিমি একটা কালার থাকে। তো ওইটার মধ্যে এখন যদি আমি ফেলিং দ্রবণ দিই তাহলে কি কালার নিয়ে কোনো সমস্যা হবে? কারণ গ্লুকোজ তো ওই জায়গায় থাকবে, গ্লুকোজ তো রক্তকণিকার সাথে থাকবে না। জি স্যার। অ্যানসার পাইছো? জি স্যার। আর স্যার এটা কি স্যার, যে মানে রক্তের মানে রক্ত লাল বর্ণের গাঢ়ত্ব থেকে স্যার পরিমাপ করা হয়? না, ওটা হিসাব করে কপার অক্সাইড কতটুকু অধক্ষিপ্ত হইলো ব্যাক ক্যালকুলেশন করে মিলায়। জি স্যার। হিসাব করে যেহেতু অ্যালডিহাইডের তোমার কি বলে গ্লুকোজের একটা অণুতে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে নরমালি হিসাব করে যে একটা অ্যালডিহাইড গ্রুপ থেকে কতটুকু কি প্লাস অক্সাইড আসতে পারে, স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন। ধরো এ প্লাস বি মিলে তোমাকে সি দেয়, 2C উৎপন্ন করে, তাহলে এখন ফর্মুলা হচ্ছে যে n অফ a বাই 1 সমান n অফ c বাই 2, তার মানে n অফ a ইকুয়াল 2n অফ a ইকুয়াল n অফ c। এখন তোমার এখানে এটা ধরো গ্লুকোজ আর এটা হচ্ছে তোমার হলো তোমার ধরো কিউপ্রাস অক্সাইড, কথার কথা। তাহলে এখন কিউপ্রাস অক্সাইডের মোল সংখ্যা কেমনে পাবা তুমি? কিউপ্রাস অক্সাইড কতটুকু অধক্ষিপ্ত হলো, অধক্ষেপটা যদি শুকনা করে ওয়েট নাও তাহলে ওয়েট থেকে সেখান থেকে মোল পাওয়া যাবে না? জি স্যার। তাহলে এখান থেকে n অফ a সমান কত হবে? n অফ c বাই 2। ধরো তুমি মোল পাইছো 50 কথার কথা, তাহলে 50 বাই 2 কত আসবে? 25। তার মানে n অফ a হচ্ছে 25। তাহলে n অফ a মানে কি? গ্লুকোজের মোলার মাস। তাহলে গ্লুকোজের মোলার মাস মানে w অফ গ্লুকোজ ডিভাইডেড বাই 180। 180 সমান 25, তাহলে w অফ গ্লুকোজ ইনটু 25 ইনটু 180, তাহলে কত গ্রাম পাইলা সেটা পেয়ে যাবে না? জি স্যার। তো তুমি এখন কতটুকু রক্তরসের মধ্যে নিয়ে এই কপার অক্সাইড পদক্ষেপ করছিলা? ধরো তুমি 100 ml রক্তরস নিছিলা, তাহলে 100 ml আছে এতটুকু, তাহলে 1000 ml কতটুকু? তাহলে তুমি পেয়ে যাবা যে এটার মোলার ঘনমাত্রা কত, পেয়ে যাবে না? বা মোল দিয়ে যদি করো তাহলে মোলার ঘনমাত্রা পেয়ে যাবে না? অ্যানসার পাইছো? স্যার আপনার কথা বুঝা যায় না স্যার, নেট একটু প্রবলেম করছে। আমি যেটা বলছি যে তুমি যদি মোল হিসাবে ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশন করে বের করা যাবে না কতটুকু গ্লুকোজ ছিল এইভাবে? স্যার এটাই করে। আর কারো কোনো প্রশ্ন? স্যার ও যে কোশ্চেনটা করছিল ওইটা কি স্যার অ্যালডিহাইড কিটোনের ভিতরে? হ্যাঁ, কারণ গ্লুকোজ তো কি, গ্লুকোজের স্ট্রাকচার কেমন, গ্লুকোজ কিরকম? স্যার এটা কি আসার মতো পরীক্ষায় স্যার? হ্যাঁ, মাঝে এরকম একটা কোশ্চেন আসে যে গ্লুকোজ ইজ অ্যান অক্সিডাইজিং সুগার। এই যে গ্লুকোজ, গ্লুকোজ একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, এটা হচ্ছে একটা অ্যালডোজ। হ্যাঁ, ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ। ফ্রুক্টোজ হলো স্ট্রাকচার এরকম যে CH2OH, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, CHOH3 CH2OH। তো কিটোন তো টলেন বিকারক বা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না, কিন্তু কি বলে গ্লুকোজ কিন্তু করে। সেই জন্য গ্লুকোজকে একটা বিজারক চিনি বলে, সরি রিডিউসিং সুগার, আমি অক্সিডাইজিং সুগার বলছি কেন, গ্লুকোজ ইজ এ রিডিউসিং সুগার। আর কিটোজ বা কিটোন ফ্রুক্টোজ কিন্তু রিডিউসিং সুগার না। ফ্রুক্টোজ টলেন বিকারক বা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। ওকে, বুঝতে পারছো? স্যার আর একটা জিনিস আরেকবার একটু বুঝিয়ে দিবেন স্যার। এই জিনিসটা আরেকবার একটু বুঝিয়ে দিব। না স্যার, ওই যে আগে যে
হয়েছিল ওই যে হাইড্রোজেন যে মানে দুইটা ইলেকট্রন নিয়ে চলে যায় যে, ওই ব্যাপারটা যদি আরেকবার বলতেন। আচ্ছা দেখো, যখন হচ্ছে এখানে অক্সিজেনটা এরকম অবস্থায় থাকে, এরকম অবস্থায় থাকে না, যখন হাইড্রোক্সিলটা যুক্ত হওয়ার পর এরকম অবস্থায় থাকে। তো জি স্যার। তো অক্সিজেন যখন আবার কার্বনের সাথে ডাবল বন্ড করতে চায়, তখন কার্বনের হচ্ছে যে কোনো একটা হাইড্রোজেনকে সরাইতে হবে এখান থেকে, না হলে কিন্তু তার আবার 5টা বন্ধ হয়ে যাবে, তাই না? তো এখন সে তার তো যে কোনো একটা হ্যাঁ, জি হাইড্রোজেনকে স্যার। সরাইতে হবে। এখন যদি ধরো আমি যদি এই হাইড্রোজেনটা বাদও দিয়ে দিই, এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিই, তাহলে কিন্তু দেখো একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা, চারটা বন্ধন হয়ে গেল, চারটা বন্ধন হয়ে গেল না? এই যে একটা নতুন করে একটা হবে, দুইটা, তিনটা, এটা একটা চারটা, তাহলে এই হাইড্রোজেনের বন্ড তো রাখার দরকার নেই, তার আছে? বা এই হাইড্রোজেন কোনোটাই তো রাখার দরকার, দুইটার যে কোনো একটা না রাখলেই তো হয় নাকি? জি স্যার। তো সে তখন যেটা করবে, সে হচ্ছে তখন এই ধরো এই হাইড্রোজেনটাকে তার দুইটা এই যে বন্ডের ইলেকট্রন দুইটা, একটা ডট একটা ক্রস দিলাম, ধরো ডটটা কার্বনের ক্রসটা হাইড্রোজেনের, তাহলে দুইটা ইলেকট্রন নিয়ে চলে যাবে হাইড্রোজেন। তো হাইড্রোজেন দুইটা ইলেকট্রন নিয়ে যে চলে গেল, হাইড্রোজেনের কাছে এখন দুইটা ইলেকট্রন, একটা ডট একটা ক্রস। ডটটা ধরো কার্বনের ছিল, ক্রসটা তো নিজের, তাহলে এখন কিছু দুইটা মাইনাস না একটা মাইনাস? একটা মাইনাস স্যার। তো এই যে ভাই একটা মাইনাস যে দেখাইছি। তো পরে এই যে HC ডাবল হচ্ছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড হলো, এই হাইড্রোজেনটা চলে যাওয়ার পরে হাইড্রাইড আয়ন আকারে। তো এটার সাথে ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামটা বিক্রি করে তারা লবণ বানায় আর একটা প্রোটন রিলিজ করে। তো এই হাইড্রাইড আয়নটা নেগেটিভ আয়ন, সে আবার আরেকটা অ্যালডিহাইডকে অ্যাটাক করে, এই যে অ্যাটাক করে, আর সেখানে একটা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া ঘটায়, সেখান থেকে এই যে CH3 এই যে এই অংশ এরকম ফর্মে আসে। তারপর ওই যে প্রোটন যেটা কিনে এখানে উৎপন্ন হচ্ছে, সেই প্রোটনটা এসে আবার এর সাথে যুক্ত একটা অ্যালকোহল বানায় ফেলে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো তোমরা কি অ্যাসাইনমেন্ট করছো? জি স্যার, করতেছি। করতেছো? অ্যাসাইনমেন্ট নিয়ে বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? কোশ্চেন আমি যে কোশ্চেন গুলো দিছি? না স্যার। না, কিন্তু আমি কিন্তু একটা জিনিস বলে দিছি কোশ্চেনে, যে রিড কেয়ারফুলি, খুব কেয়ারফুলি পড়তে হবে, পড়ে তারপর হচ্ছে অ্যান্সার করতে হবে। স্যার আমার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ভালো মতো পড়ছো প্রশ্ন, নাকি জাস্ট খালি আন্দাজে মেরে দিছো আন্দাগুন্দা? স্যার আমার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো আকিব। স্যার 2 নাম্বারটাতে স্যার বলা আছে হাউ ক্যান ইউ প্রিপেয়ার 99.9% অ্যালকোহল ফ্রম পটেটো। স্যার এই প্রশ্নটাতে স্যার আমি কি স্যার 15 থেকে 18% যে স্যার অ্যালকোহলটা পাই, ওইটা দেখানোর পরে কিভাবে 99 পাবো সেটা দেখাবো? তুমি যদি পটেটো থেকে প্রথমে 15 থেকে 18 পাও, আচ্ছা 15 থেকে 18 পাইলা, এখন তোমার প্রশ্ন কি 15 থেকে 18 বাইর করতে বলছে? না স্যার, বলছে পটেটো থেকে 99.9। তো পটেটো থেকে ডিরেক্টলি তো 99 এ আসা যায় না, আগে এটাতে আসতে দেন এটা থেকে 99 এ যেতে, তো সেটা করবা, সব দেখাবা যা যা আছে। থ্যাংক ইউ স্যার। স্যার ফ্লো চার্টের মতো। কিসের ফ্লো চার্ট? তুমি পটেটো থেকে কি করে 18 থেকে 15% আসে, এটা তো ফ্লো চার্ট দিয়ে আমি দেখাইছি, তাই না? খালি ফ্লো চার্ট আঁকলেই হবে, এক্সপ্লেন করতে হবে না? তোমরা তো হয়তো এটা জেনে গেছো যে এটাই হচ্ছে তোমাদের সিটি পরীক্ষা, এটাতে আমরা মার্কস দেবো, এটার মার্কস হচ্ছে সিটির মার্কস, তাহলে একটু ভালো করে লিখতে হবে। তো দেখে দেখে লিখবে, এমন তো না পরীক্ষার হলে লিখতেছো যে টাইম পাই নেই স্যার, মাথায় নেই, সবকিছু লিখতে পারে নেই। দেখে দেখে লিখবা, যত সুন্দর করে সম্ভব, যত বেশি সংখ্যক ইনফরমেশন দিয়ে লিখা যায় সেভাবে লিখবা। এত কিছু বলে দেওয়া লাগবে? যে যত ভালো লিখবা তত ভালো নাম্বার পাবা, এরকম একটা অপশন বা সুযোগ কাজে লাগাও। ফার্স্ট ইয়ারে সিজিপিএ ভালো হলে তো এটা ফাইনালি তোমাদের জন্য অনেক ভালো হবে, তাই না?